আচ্ছা, অ্যাকাউন্টিংয়ের জগতে ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু নামটা যতটা ভারী, ব্যাপারটা ততটাই গোলমেলে মনে হয়, তাই না? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জিনিসটাকে একদম সহজ করে ফেলব। একদম গোড়া থেকে শুরু করা যাক। একবার ভাবুন তো, মাসের শেষে আপনি আপনার কোম্পানির ক্যাশ বুকটা খুলে বসলেন। সেখানে একটা ব্যালেন্স দেখাচ্ছে, আবার ব্যাংক থেকে যে স্টেটমেন্টটা এলো সেটাই দেখাচ্ছে একদম অন্য একটা অ্যামাউন্ট। মাথাটা তো খারাপ হওয়ারই কথা, তাই না? আরে বাবা, টাকা তো আপনারই, অ্যাকাউন্টও একটাই, তাহলে দুটো হিসাব দুই রকম কথা বলছে কেন? ঠিক এই অমিলের রহস্যটা সমাধান করার জন্যই কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর জন্ম। এই যে দুটো ব্যালেন্স মিলছে না, এই রহস্যটা বোঝার জন্য একটা দারুণ উপায় আছে। চলুন এভাবে ভাবি, আপনার ব্যাংক অ্যাকাউন্টের আসলে দুটো আলাদা জগৎ আছে। হ্যাঁ, দুটো জগৎ। একটা জগৎ হলো আপনার নিজের, মানে আপনার ক্যাশ বুকের জগৎ, আর আরেকটা জগৎ হলো ব্যাংকের, মানে ব্যাংক স্টেটমেন্টের জগৎ। আর আসল সমস্যাটা হলো এই দুটো জগৎ সব সময় কাটায় কাটায় একসাথে চলে না। তো এই দুটো জগৎকে যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে দুটো জিনিসকে আগে চিনতে হবে। প্রথমটা হলো আপনার নগদান বই বা ক্যাশবুক। এটা হলো বলতে পারেন আপনার গল্প। আপনি যখনই কোনো লেনদেন করেন, ধরুন কাউকে একটা চেক দিলেন, সাথে সাথেই তো আপনি আপনার খাতায় সেটা লিখে ফেলেন, তাই না? কিন্তু অন্যদিকে আছে ব্যাংক স্টেটমেন্ট বা পাস বই। এটা হলো ব্যাংকের গল্প। ব্যাংক কিন্তু সাথে সাথে কিছু লেখে না। লেনদেনটা যখন পুরোপুরি প্রসেস হয়ে যায়, টাকাটা যখন আসলেই এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে চলে যায়, ঠিক তখনই ব্যাংক সেটা রেকর্ড করে। আর এই যে সাথে সাথে আর প্রসেস হওয়ার পরে, এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই কিন্তু সব সমস্যার গোড়া। তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণী, যেটাকে আমরা সংক্ষেপে বিআরএস বলি, সেটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো একটা সেতুর মতো, যে সেতুটা আপনার জগতের সাথে ব্যাংকের জগৎকে জুড়ে দেয়। মানে এটা এমন একটা রিপোর্ট যা দিয়ে আমরা ওই দুটো গল্পের মধ্যেকার অমিলগুলো খুঁজে বের করি আর কারণগুলো ব্যাখ্যা করি। সোজা কথায়, টাকাটা ঠিক কোথায় আছে সেই হিসাবটা মিলিয়ে দেখার জন্যই এই টুলটা দরকার। তো এই যে অমিলগুলো হয়, তার মধ্যে সবচেয়ে কমন, মানে সবচেয়ে বড় কারণটা কি জানেন? সেটা হলো সময়ের পার্থক্য। মানে এমন কিছু লেনদেন আছে যা আপনি আপনার খাতায় ঠিকই লিখে ফেলেছেন, কিন্তু ব্যাংক সেটার খবর এখনও পায়নি। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ঠিক তাই, এই পুরো অমিলের খেলার মূল ভিলেনটাই হলো সময়। মানে আপনি যে মুহূর্তে লেনদেনটা আপনার খাতায় লিখছেন আর ব্যাংক যেই মুহূর্তে সেটা প্রসেস করছে, এই দুটো সময়ের মধ্যে যে একটা গ্যাপ থাকে, বেশিরভাগ গরমিল কিন্তু ঠিক ওই গ্যাপের মধ্যেই তৈরি হয়। ধরুন আপনি আপনার একজন সাপ্লায়ারকে একটা চেক দিলেন। কি হবে এবার? স্টেপ 1, আপনি চেকটা লেখার সাথে সাথে আপনার ক্যাশবুকে লিখে ফেললেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে গেল। স্টেপ 2, আপনি চেকটা আপনার সাপ্লায়ারের হাতে দিয়ে দিলেন। এবার স্টেপ 3, ওই সাপ্লায়ার কি সাথে সাথেই ব্যাংকে দৌড় দেবে? নাও দিতে পারে, তাই না? উনি হয়তো কয়েকদিন পরে চেকটা জমা দিলেন। আর সবশেষে স্টেপ 4, ব্যাংক ওই চেকটা হাতে পাওয়ার পর সেটা প্রসেস করে টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিল। এখন মজার ব্যাপারটা দেখুন, ওই যে স্টেপ 1 যেখানে আপনি টাকাটা কমিয়ে দিলেন, আর স্টেপ 4 যেখানে ব্যাংক আসলে টাকাটা কাটল, এই দুটো স্টেপের মাঝখানের যে সময়টা, অমিলটা কিন্তু ঠিক ওই সময়তেই তৈরি হচ্ছে। আপনার খাতা বলছে টাকা কমে গেছে, কিন্তু ব্যাংকের রেকর্ড বলছে না, টাকা তো আগের মতোই আছে। দুটোই কিন্তু যার যার জায়গা থেকে একদম ঠিক। আর মনে রাখতে হবে, এই পার্থক্যটা কিন্তু পার্মানেন্ট না, এটা পুরোপুরি টেম্পোরারি। অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই ধরনের টাইমিং ডিফারেন্সের কিছু ফ্যান্সি নাম আছে। প্রথমটা হলো আনপ্রেজেন্টেড চেকস, মানে ওই যে চেকটা আপনি ইস্যু করেছেন কিন্তু যাকে দিয়েছেন সে এখনও ব্যাংকে জমা দেয়নি। আর দ্বিতীয়টা হলো ডিপোজিটস ইন ট্রানজিট। ধরুন আপনি একটা চেক পেয়েছেন এবং সেটা ব্যাংকে জমা দিয়েছেন, কিন্তু ব্যাংক এখনও টাকাটা ক্লিয়ার করে আপনার অ্যাকাউন্টে ঢুকাতে পারেনি। এই সময়টাকেও ডিপোজিট ইন ট্রানজিট বলা হয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা মুদ্রার একটা পিঠ দেখলাম, মানে যে লেনদেনগুলো আপনি জানেন কিন্তু ব্যাংক এখনও জানে না। এবার চলুন মুদ্রার অন্য পিঠটা উল্টে দেখি। মানে এমন কিছু লেনদেনও তো আছে যা ব্যাংক আপনার আগেই জেনে যায় আর রেকর্ডও করে ফেলে, আর আপনি হয়তো সেটা তখনও জানেনই না। ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? যে আপনার অ্যাকাউন্টে লেনদেন হয়ে গেল অথচ আপনি জানেন না। কিন্তু হ্যাঁ, এটা প্রায়ই হয়। আর ব্যালেন্স না মেলার পেছনে এটাও কিন্তু একটা অনেক বড় কারণ। এর কিছু খুব কমন উদাহরণ আছে।
যেমন ধরুন ব্যাংক তার সার্ভিসের জন্য একটা ছোট্ট চার্জ কেটে নিল, অথবা আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে তার উপর কিছু ইন্টারেস্ট বা সুদ দিল। আবার এমনও তো হতে পারে আপনার কোনো কাস্টমার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিয়েছে। এই সব ক্ষেত্রেই কিন্তু ব্যাংক লেনদেনটা আগে রেকর্ড করে ফেলে, আর আপনি হয়তো খবরটা পান মাসের শেষে যখন ব্যাংক স্টেটমেন্টটা হাতে আসে। ওকে, তো আমরা সমস্যার কারণগুলো তো দেখলাম। একদিকে আপনি কিছু জানেন, ব্যাংক জানে না, আবার অন্যদিকে ব্যাংক কিছু জানে, আপনি জানেন না। তাহলে সমাধানটা কি? এখানে এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের হিরো, ব্যাংক সমন্বয় বিবরণী। এটাকে বলতে পারেন একটা ডিটেকটিভ টুল, যেটা সব ক্লুগুলোকে এক জায়গায় এনে আসল সত্যিটা বের করে। দেখুন, আমাদের লক্ষ্যটা কিন্তু খুবই সিম্পল। আমাদের কাজ হলো ক্যাশবুকে ব্যালেন্স আর ব্যাংক স্টেটমেন্টে ব্যালেন্স দুটোকেই একটু অ্যাডজাস্ট করা। যে আইটেমগুলো একটা বইতে আছে কিন্তু অন্যটাতে নেই, সেগুলোকে যোগ বিয়োগ করে এমন একটা জায়গায় নিয়ে আসা যাতে দুটো ব্যালেন্সই মিলে যায়। আর এই যে মিলে যাওয়া ফাইনাল ব্যালেন্সটা, এটাকেই বলে রিকনসাইলড ব্যালেন্স। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে নামা যাক। এবার আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই দুটো আলাদা জগৎকে এক বিন্দুতে মেলানো যায়। এই পাজলটা সলভ করার জন্য রেডি তো? প্রথমে আমরা ব্যাংকের দিকটা দেখি। ব্যাংক স্টেটমেন্টের যে ব্যালেন্সটা আছে সেটার সাথে আমরা শুরু করব। এবার যে ডিপোজিটগুলো আমরা করেছি কিন্তু ব্যাংক এখনও ক্লিয়ার করেনি, মানে ডিপোজিটস ইন ট্রানজিট, সেগুলোকে যোগ করতে হবে। আর আমরা যে চেকগুলো ইস্যু করেছি কিন্তু সেগুলো এখনও ব্যাংক থেকে ক্যাশ করা হয়নি, মানে আনপ্রেজেন্টেড চেকস, সেগুলোকে বিয়োগ করতে হবে। এই দুটো কাজ করলে আমরা একটা অ্যাডজাস্টেড বা সমন্বিত ব্যালেন্স পেয়ে যাব। এবার আসি আমাদের নিজেদের খাতায়, মানে ক্যাশবুকে। এখানেও একই রকম কাজ করতে হবে। ক্যাশবুকের ব্যালেন্স দিয়ে শুরু করে যে টাকাগুলো ব্যাংক আমাদের অ্যাকাউন্টে যোগ করেছে, যেমন ইন্টারেস্ট বা কোনো ডিরেক্ট ডিপোজিট যা আমরা এখনও লিখিনি, সেগুলোকে যোগ করে নেব। আর ঠিক উল্টোভাবে ব্যাংক যে চার্জগুলো কেটে নিয়েছে, যা আমরা এখনও আমাদের খাতা থেকে বাদ দিইনি, সেগুলোকে বিয়োগ করব। আর ঠিক এইখানেই ম্যাজিকটা হয়। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দেখবেন দুটো হিসাব থেকে যে অ্যাডজাস্টেড ব্যালেন্সটা বেরোলো সেটা হুবহু এক। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো আপনার টাকার হিসাবে কোনো গরমিল নেই, কোনো টাকা হারিয়ে যায়নি। যা পার্থক্য ছিল সেটা শুধুই সময়ের। এখন হয়তো মনে হতে পারে এত কিছু করে শুধু দুটো সংখ্যা মেলানোর কি দরকার? এটা কি শুধুই একটা অ্যাকাউন্টিংয়ের নিয়ম? একদমই না। এর গুরুত্ব কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি। ভেবে দেখুন, এই একটা কাজ করার মাধ্যমে আপনার ক্যাশ রেকর্ডের অ্যাকুরেসি নিশ্চিত হচ্ছে। আপনার নিজের বা এমনকি ব্যাংকের করা কোনো ভুল থাকলে সেটাও কিন্তু সাথে সাথে ধরা পড়ে যায়। এটা ফ্রড বা জালিয়াতি ঠেকানোর জন্য একটা দারুণ কাজের জিনিস। আর সবচেয়ে বড় কথা, এটা আপনার বিজনেসের ক্যাশ ফ্লোর উপর আপনাকে একটা পরিষ্কার কন্ট্রোল দেয়, যেটা যে কোনো ব্যবসার জন্যই কিন্তু লাইফলাইন। এই কথাটা দিয়ে পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বলা যায়। ব্যাংক সমন্বয় বিবরণী হল আপনার গল্প আর ব্যাংকের গল্পের মধ্যেকার একটা ব্রিজ, যেটা এটা নিশ্চিত করে যে দিনের শেষে দুটো গল্পই আসলে একটাই সত্যি কথা বলছে। কাজেই পরের বার যখন আপনার ক্যাশবুক আর ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স মিলবে না, তখন আর ঘাবড়ে যাবেন না, বরং নিজেকে প্রশ্নটা করুন, এখন যেহেতু দুটো গল্পই পড়া যাচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে আমার ব্যবসার ফিনান্সিয়াল হেলথ নিয়ে আসলে কি বলতে চাইছে? কারণ মনে রাখতে হবে, ব্যাংক অ্যাকাউন্টটা শুধু কয়েকটা সংখ্যার খেলা নয়, এটা আপনার ব্যবসার স্বাস্থ্যের একটা জীবন্ত আয়না।